বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্র। আপনি স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন নিয়ে জানতে চাচ্ছেন। আপনি জানতে চাচ্ছেন স্ট্রাকচার কি স্টেবল থাকবে কিনা, অথবা অ্যানালাইসিসের পূর্বেই আপনি এটা নিয়ে একটু নিশ্চিত হতে চান যে এই স্ট্রাকচার আপনি অ্যানালাইসিস করলে সকল আননোন ফোর্সের মান বের করতে পারবেন কি, অথবা আপনি একজন জ্ঞান পিপাসু, নতুন জ্ঞান সম্বন্ধে জানতে চাচ্ছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কর্তৃক স্বীকৃত একজন প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার ও কনসালটেন্ট হিসাবে 2017 সাল থেকে বাংলাদেশে প্র্যাকটিস করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্টেবিলিটি এন্ড ডিটারমিনেশন অফ স্ট্রাকচারস নিয়ে। যদি জানতে পারেন তাহলে আপনি আপনার স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবেন যে আপনার স্ট্রাকচার কি স্টেবল থাকবে কিনা, অথবা আপনি অ্যানালাইসিস করলে এই স্ট্রাকচারটা কি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট সেটাও জানতে পারবেন। অথবা আপনি যদি অ্যানালাইসিস করতে চান যে আমি এর সকল শিয়ার ফোর্সের মান, বেন্ডিং মোমেন্টের মান বের করতে চাই, তখন আপনি জানতে পারবেন যে এই শিয়ার ফোর্সের মানগুলা, এই বিভিন্ন মেম্বারের যে আননোন ফোর্স গুলো আছে সেগুলাকে আমি বের করতে পারবো নাকি আমি করতে পারবো না। বের করতে পারবো বলতে ডিটারমিনেট যে স্ট্রাকচার, যে মেথড ব্যবহৃত হয় ডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস করতে, সেই মেথড ব্যবহার করে কি আমি বের করতে পারবো নাকি স্ট্রাকচারটা ইনডিটারমিনেট, তাও আপনি জানতে পারবেন। চলুন আমরা শুরু করি। স্টেবিলিটি অফ স্ট্রাকচার সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে কিছু বিষয় সম্বন্ধে একটু আইডিয়া নিতে হবে। প্রথমে হচ্ছে স্টেবল স্ট্রাকচার নিয়ে দেখে আসি স্টেবল স্ট্রাকচার সম্বন্ধে কি আছে। স্টেবল স্ট্রাকচার, a stable structure is the one which remains stable for any conceivable or imaginable system of load. তার মানে হচ্ছে গিয়ে একটা স্টেবল স্ট্রাকচার হচ্ছে ওই স্ট্রাকচার যে স্ট্রাকচারটা যে কোনো কাল্পনিক লোড সিস্টেমের জন্য স্টেবল থাকে। Therefore, we do not consider the types of loads, their numbers and their points of application for deciding the stability or determinacy of the structure. কাজেই আমরা এই স্টেবিলিটি অথবা ডিটারমিনেন্সি নির্ণয় করতে গিয়ে, সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা চিন্তা করব না ওই লোডের টাইপটা কি ধরনের হতে পারে, অথবা কত সংখ্যক লোড আসতে পারে, অথবা বিল্ডিং এর বা স্ট্রাকচারের কোথায় লোডটা অ্যাপ্লিকেশন হতে পারে। যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো কাল্পনিক লোডের জন্য আমার স্ট্রাকচারকে টিকে থাকতে হবে। এইটাই হচ্ছে গিয়ে স্টেবল স্ট্রাকচারের বৈশিষ্ট্য। নরমালি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল স্টেবিলিটি অফ স্ট্রাকচার শুড বি চেকড সেপারেটলি। হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়াররা তাই করে থাকি। এক্সটার্নাল স্টেবিলিটি আলাদা চেক করে থাকি, ইন্টারনাল স্টেবিলিটিও আলাদা চেক করে থাকি। যদি স্টেবল হয় তাহলে টোটাল ডিগ্রি অফ ইনডিটারমিনেটি কত সেটাও আমরা বের করে থাকি। এখানে দেখেন দুইটা স্টেবল স্ট্রাকচারের ফিগার দেওয়া আছে। একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, আর একটা হচ্ছে গিয়ে সিম্পলি সাপোর্টেড বিম। দুইটাই কিন্তু ডিটারমিনেট স্ট্রাকচার। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে স্টেবল স্ট্রাকচার শুড হ্যাভ অ্যাট লিস্ট 3 রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস। একটা স্টেবল স্ট্রাকচার হওয়ার জন্য তার রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অবশ্যই মিনিমাম 3টা থাকতে হবে। তার মানে হচ্ছে যে কোনো স্ট্রাকচারের মিনিমাম যদি 3টা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে, 2D ফ্রেমের ক্ষেত্রে কিন্তু আমি 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যে যে স্ট্রাকচার আছে সেগুলোর ক্ষেত্রে বলতেছি। তবে সবসময় যেটা সাফিসিয়েন্ট হবে তা না, এটা সবসময় সাফিসিয়েন্ট নাও হতে পারে, কিন্তু সাধারণত আমরা বিম, ফ্রেম, ট্রাস এইগুলো যা 2 ডাইমেনশনাল ফ্রেমে দেখে থাকি সেইগুলোর ক্ষেত্রে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট মিনিমাম 3টা অবশ্যই হওয়া লাগবে স্টেবল হওয়ার জন্য। যদি স্টেবল না হয় সেই ক্ষেত্রে এটা আনস্টেবল স্ট্রাকচার হয়ে যাবে এবং তার কোনো অ্যানালাইসিস করার কোনো প্রয়োজনই নেই, কারণ একটা আনস্টেবল স্ট্রাকচার অ্যানালাইসিস করার তো কোনো মানেই হয় না। তারপরে চলুন দেখে আসি আর্টিকুলেটেড স্ট্রাকচারস। আর্টিকুলেটেড স্ট্রাকচার বলতে এক কথায় ট্রাস টাইপের যেগুলো আছে সেইগুলা। দিস মে বি ডিফাইন্ড এজ এ ট্রাস or an articulated structure composed of links or bars assumed to be connected by frictionless pins. যে সমস্ত স্ট্রাকচার গুলার বার বা বিভিন্ন লিংক আপ গুলা ফ্রিকশনলেস পিন দিয়ে জয়েন করানো হয়ে থাকে and arranged so that the area enclosed within the boundaries of the structure is subdivided by the bars in the geometrical figures which are usually triangles. যদি এমন কোন স্ট্রাকচারের মেম্বার গুলা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে যে দেখেন প্রত্যেকটা এক একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, তার মেম্বার গুলা দিয়ে যে জিওমেট্রিক শেপটা তৈরি হয়েছে প্রত্যেকটাই সাবডিভাইডেড করা যাচ্ছে হচ্ছে ত্রিভুজে, তাহলে এরকম স্ট্রাকচারকে আমরা ট্রাস বা আর্টিকুলেটেড স্ট্রাকচার বলতে পারি। তারপরে হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার। ডিটারমিনেট স্ট্রাকচার কোনটা?
A statically determined structure is the one in which all the reactive components plus the internal forces can be calculated only from the equations of equilibrium available for a given force system. আচ্ছা, একটা ফোর্স সিস্টেমের জন্য যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলা ব্যবহার করে যদি কোন একটা স্ট্রাকচারের সকল আননোন কম্পোনেন্টের মান বের করে ফেলা যায় তখন সেটা হয়ে যাবে হচ্ছে ডিটারমিনেন্ট স্ট্রাকচার। সেই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলা আমরা সবাই জানি যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান সমান 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান সমান 0 এবং সামেশন অফ মোমেন্ট সমান সমান হচ্ছে গিয়ে 0। এই ইকুয়েশন গুলা ইউজ করে যদি আমরা কোন একটা স্ট্রাকচারের সকল আননোন ফোর্সের মান বের করে ফেলতে পারি তখন এই স্ট্রাকচারকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনেন্ট স্ট্রাকচার। এরপরেই আসতেছে হচ্ছে গিয়ে ইনডিটারমিনেট স্ট্রাকচার। Indeterminate structure কাকে বলে? Statically indeterminate structure is the one in which all the reactive components plus the internal forces cannot be calculated only from the equations of equilibrium available for a given force system. একটা ফোর্স সিস্টেমের জন্য যদি শুধুমাত্র ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম যে আছে তিনটা, সেই তিনটা ইকুয়েশন ব্যবহার করে কোন একটা স্ট্রাকচারের মেম্বারের আননোন ফোর্স সাপোর্ট রিঅ্যাকশন বের করা না যায় তখন তাকে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার বলে থাকি। এই যে উপরে একটা ফিগার দেওয়া আছে দেখেন, একটি কন্টিনিউয়াস বিম দেওয়া আছে, সেমি কন্টিনিউয়াস বিম। এটা হচ্ছে কি একটি ইনডিটারমিনেট স্ট্রাকচার, কারণ কি আমরা শুধুমাত্র আমাদের যে ইকুয়েশন গুলা ছিল সেই ইকুয়েশন গুলা ব্যবহার করে আমরা এটা সলভ করতে পারবো না। ইকুয়েশন তিনটা তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। The degree of indeterminacy for a given structure is in fact the excess of total number of reactive components or excess of members over the equations of equilibrium available. আচ্ছা, যদি আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস করতে চাই তাহলে হচ্ছে গিয়ে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত হবে সেটা হবে গিয়ে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের অতিরিক্ত যে কয়টা রিয়েক্টিভ কম্পোনেন্ট আছে। যেমন আমরা যদি এই স্ট্রাকচারটা অ্যানালাইসিস করতে যাই তাহলে আমরা দেখতে পাই এখানে রিয়েক্টিভ কম্পোনেন্ট আছে, এটা একটা রোলার সাপোর্ট একটা, এটা একটা হিঞ্জ সাপোর্ট দুইটা, এটাতে একটা সর্বমোট 1 2 4 5 পাঁচটা রিয়েক্টিভ কম্পোনেন্ট আছে, কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে হচ্ছে গিয়ে কয়টা? তিনটা। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি এক্সটারনালি কত হবে? 2। আশা করছি বুঝতে পেরেছি। স্টেবিলিটি অফ স্ট্রাকচার নির্ণয় করার ক্ষেত্রে বা ডিটারমিনেসি অর ডিটারমিনেসি নির্ণয় করার ক্ষেত্রে আগে আমাদেরকে যেটা প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে আমার এই স্ট্রাকচার স্টেবল কিনা। তারপরে আসতেছে হচ্ছে কি এটা ডিটারমিনেসি অর ইনডিটারমিনেসি বের করবো কিনা। ঠিক আছে, কাজেই প্রথমে আগে আমাদের দেখতে হবে স্ট্রাকচারটা স্টেবল কিনা, তারপরে আমরা ডিটারমিনেট না ইনডিটারমিনেট সেটা খুঁজে বের করব। আমরা কোন একটা স্ট্রাকচারের স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসি চেক করতে যদি চাই তাহলে এটা কনভিনিয়েন্ট হচ্ছে গিয়ে তিনটা ভাবে বের করা। একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু রিঅ্যাকশনস বা যেটাকে আমরা এক্সটার্নাল স্টেবিলিটি বা ডিটারমিনেসি নামে দেখে থাকি, উইথ রেসপেক্ট টু মেম্বারস যেটাকে আমরা ইন্টারনাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসি নামে দেখে থাকি, এবং কম্বিনেশন অফ এক্সটার্নাল এন্ড ইন্টারনাল কন্ডিশনস যেটাকে আমরা টোটাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসি নামে দেখে থাকি। তো চলুন আমরা 2 ডাইমেনশনাল ফ্রেমের জন্য বিভিন্ন যে স্ট্রাকচারাল মেম্বার আছে সেগুলোর কি কি ফর্মুলা ইউজ করতে হয় সেই সম্বন্ধে একটু জেনে নিই। প্রথমে আমরা জানতে চাচ্ছি হচ্ছে কি ট্রাস নিয়ে। দেখি ট্রাসের ফর্মুলাগুলো কি রকম। আমরা আগেই বলেছি যে আমরা ইঞ্জিনিয়াররা সাধারণত প্রেফার করি যে কোনো স্ট্রাকচারের এক্সটার্নাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসি কত সেটা আলাদা বের করা, ইন্টারনাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসি কত সেটা আলাদা বের করা, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা বের করি ডিগ্রি অফ এক্সটার্নাল অর ইন্টারনাল ইনডিটারমিনেসি। তাহলে আমরা দেখে নিই এক্সটার্নাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসি সম্বন্ধে। দেখেন টোটাল নাম্বার অফ আননোনস এক্সটার্নাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসির ক্ষেত্রে হচ্ছে আননোন ইকুয়াল টু আর, এবং টোটাল নাম্বার অফ ইকুয়েশনস অ্যাভেলেবল এই যে ফর্মুলা সেটা হচ্ছে ই ইকুয়াল টু ই প্লাস সি। এখানে কোনটা কি নির্দেশ করতেছে? ই হচ্ছে টোটাল নাম্বার অফ আননোনস, ই হচ্ছে বড় হাতের ই যেটা সেটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ ইকুয়েশনস অ্যাভেলেবল, বড় হাতের আর হচ্ছে কি টোটাল নাম্বার অফ রিঅ্যাকটিভ কম্পোনেন্টস অ্যাভেলেবল, ছোট হাতের ই হচ্ছে নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা সবসময় হচ্ছে তিনটা। আমরা জানি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 2 ডাইমেনশনাল ফ্রেমের জন্য এটা সবসময় হচ্ছে গিয়ে 3। সি হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাভেলেবল কন্ডিশন। স্ট্রাকচারের মধ্যে যদি কোনো জায়গায় কন্ডিশন দেওয়া থাকে, সাপোজ মোমেন্ট 0 বলা থাকলো, শিয়ার 0 বলা থাকলো, এরকম যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে তখন সেইটা হচ্ছে কি সি। ইন্টারনাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসির ফর্মুলাটা যদি আমরা দেখতে চাই, টোটাল নাম্বার অফ আননোন ইউ ইকুয়াল টু বি প্লাস আর প্লাস সি এখানে, এবং টোটাল নাম্বার অফ ইকুয়েশনস অ্যাভেলেবল হচ্ছে কি 2j। কোনটা কি নির্দেশ করতেছে? ইউ এবং ই সম্বন্ধে তো আপনারা আগেই জানেন যে ইউ হচ্ছে আননোন, ই হচ্ছে ইকুয়েশন, বি হচ্ছে টোটাল নাম্বার অফ বার্স অর মেম্বার্স। স্ট্রাকচারের মধ্যে বা ট্রাসের মধ্যে বার কয়টা আছে?
সেটা হচ্ছে গিয়ে বি, ছোট হাতের আর হচ্ছে মিনিমাম নাম্বার অফ রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর এক্সটার্নাল স্টেবিলিটি অর ডিটারমিনেসি। আর হচ্ছে গিয়ে মিনিমাম কয়টা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট লাগবে কোন একটা স্ট্রাকচারকে স্টেবল থাকার জন্য, তো আমরা সেটা আগেই জানি, আর এর মান হচ্ছে 3, অন্তত 3টা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকতে হবে। সি হচ্ছে কন্ডিশন, আমরা জানি সেটা, যা হচ্ছে টোটাল নাম্বার অফ জয়েন্ট। এখানে জয়েন্ট কতগুলো আছে। ডিগ্রি অফ এক্সটার্নাল অর ইন্টারনাল ইনডিটারমিনেসি, এটা হচ্ছে গিয়ে কি এক্সটার্নাল ইনডিটারমিনেসি এবং ইন্টারনাল ইনডিটারমিনেসি দুইটার জন্যই ফর্মুলা হচ্ছে গিয়ে ইউ মাইনাস ই, মানে আননোন মাইনাস ইকুয়েশন। এই ডিগ্রি অফ ইনডিটারমিনেসিকে আমরা ডি ও আই দিয়ে প্রকাশ করে থাকি। তারপর যদি আমি বিমের জন্য দেখতে চাই, এক্সটার্নাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসি, টোটাল নাম্বার অফ আননোন হচ্ছে ইউ ইকুয়াল টু আর, আগের মতোই আছে, এবং নাম্বার অফ ইকুয়েশনস অ্যাভেলেবল হচ্ছে ই ইকুয়াল টু ই প্লাস সি। তাহলে ইউ আর ই সি প্রত্যেকটা সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই কিন্তু জানেন। ইন্টারনাল স্টেবিলিটি এন্ড ডিটারমিনেসির ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে গিয়ে আননোন ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 3b প্লাস আর প্লাস সি। এখানে দেখেন 2 ডাইমেনশনাল যে বিম থাকে, সেই বিমের যে মেম্বার তার মধ্যে 3টা আননোন থাকে, সেই জন্য তার বারকে কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর তো হচ্ছে মিনিমাম নাম্বার অফ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, সি হচ্ছে কন্ডিশন, এবং টোটাল নাম্বার অফ ইকুয়েশন অ্যাভেলেবল হচ্ছে গিয়ে কত, ইকুয়াল টু 3, যেহেতু প্রতিটা জয়েন্টে 3টা আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিতে পারি, সেই জন্য প্রত্যেকটা জয়েন্টে হচ্ছে 3টা ইকুয়েশন থাকে। তাহলে যে কয়টা জয়েন্ট, সেই কয়টা জয়েন্টের জন্য সর্বমোট কতগুলো ইকুয়েশন সেটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। আর ডিগ্রি অফ এক্সটার্নাল অর ইন্টারনাল ইনডিটারমিনেসি, এটাও সে আগের মতো, সকল ক্ষেত্রে এটার ফর্মুলা সেম, যে আননোন মাইনাস ইকুয়েশন। এখন আমরা ফ্রেম সম্বন্ধে জানব। ফ্রেমের ফর্মুলা এবং বিমের ফর্মুলা একই রকম, উভয় একই। আমি তবুও আবার দেখিয়ে দিচ্ছি। এক্সটার্নাল স্টেবিলিটির ক্ষেত্রে আননোন ইকুয়াল টু রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট এবং ইকুয়েশন হচ্ছে ই প্লাস সি, এবং ইন্টারনাল স্টেবিলিটির জন্য আননোন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3b প্লাস আর প্লাস সি, ও ইকুয়েশনস অ্যাভেলেবল হচ্ছে গিয়ে 3j। এটা একেবারেই বিমের মতো। এবং ডিগ্রি অফ এক্সটার্নাল অর ইন্টারনাল ইনডিটারমিনেসি, এটার ফর্মুলা সেই আগেরটাই আছে, ইউ মাইনাস ই, মানে আননোন মাইনাস ইকুয়েশন। এর প্রত্যেকটার জন্য ট্রাস অথবা বিম অথবা ফ্রেম যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি না কেন, প্রতিটার জন্যই একটা কন্ডিশনস আছে, যে আমাদের কন্ডিশন মেইনটেইন করতে হবে। স্ট্রাকচারটা স্টেবল কিনা, ইনডিটারমিনেট কিনা, আনস্টেবল কিনা, সেটা আমরা কিভাবে বের করব, সেটা খুঁজে পাবো হচ্ছে গিয়ে এই কন্ডিশন থেকে। চলুন আমরা দেখি নি কন্ডিশন গুলো কি। ইফ ডিওআই, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, অনেক সময় ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসিও বলা হয়ে থাকে, যদি ডিওআই এর মান ইকুয়াল টু 0 হয়, তখন হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা কি হবে, স্টেবল এন্ড ইন্টারনালি ডিটারমিনেট। চেক দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মেম্বারস অলসো। আর যদি ডিওআই গ্রেটার দেন 0 হয়, তখন কি হবে, তখনও কিন্তু এটা স্টেবল এন্ড ইন্টারনালি ইনডিটারমিনেট, তখনও স্টেবল আছে। তার মানে ডিওআই ইকুয়াল টু 0 হলে অথবা গ্রেটার দেন যদি 0 হয়, তখন স্ট্রাকচারটা স্টেবল, কিন্তু ইকুয়াল টু যখন 0 তখন হচ্ছে ইন্টারনালি ডিটারমিনেট, গ্রেটার দেন 0 তখন হচ্ছে কি ইন্টারনালি ইনডিটারমিনেট। কিন্তু যদি ডিওআই লেস দেন 0 হয়, ডিগ্রি অফ ইনডিটারমিনেসির মান যদি 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয়, তখন কি হবে, তখন স্ট্রাকচারটা হয়ে যাবে হচ্ছে আনস্টেবল। ওই স্ট্রাকচারের অ্যানালাইসিস আমরা একেবারেই করব না, আগে তাকে স্টেবল করতে হবে। তার মানে ডিওআই এর মান পজিটিভ বানাতে হবে, তারপরে তার স্টেবিলিটি এবং ডিটারমিনেসি চেক করতে হবে। টোটাল ইনডিটারমিনেসি, এতক্ষণ তো আমরা জানলাম হচ্ছে গিয়ে এক্সটার্নাল ইনডিটারমিনেসি, ইন্টারনাল ইনডিটারমিনেসি সম্বন্ধে। তো টোটাল ইনডিটারমিনেসি নিয়ে আমরা একটু জানবো। টোটাল ইনডিটারমিনেসি আমরা সাধারণত খুব কম সময়ে বের করে থাকি, তবুও যদি প্রয়োজন হয় তখন আমরা বের করি। যেমন টোটাল নাম্বার অফ আননোন হবে এন বি প্লাস আর, এবং টোটাল নাম্বার অফ ইকুয়েশনস অ্যাভেলেবল হবে ইকুয়াল টু এন জে প্লাস সি, যেখানে এন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 ফর ট্রাস, ট্রাসের জন্য এর এর মান হবে 1, এবং বিমের জন্য এন ইকুয়াল টু হবে গিয়ে 3। কারণ হচ্ছে ট্রাসের মধ্যে একটাই কিন্তু ফোর্স থাকে, অ্যাক্সিয়াল ফোর্স। বিমের মধ্যে 3 ধরনের আননোন কম্পোনেন্ট থাকে, হরিজন্টাল বা অ্যাক্সিয়াল ফোর্স হতে পারে, শিয়ার ফোর্স হতে পারে, মোমেন্ট হতে পারে, এরকম 3 ধরনের ফোর্স সিস্টেম থাকে। সেই জন্য বিমের জন্য হচ্ছে কি এই মানটা 3।
তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি সম্বন্ধে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। ফর্মুলাগুলো নিয়ে খুব ভালো আইডিয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমিক ভাবে এই ফর্মুলাগুলো ব্যবহার করে প্রবলেম সলভ করব, তখন আপনারা এর বাস্তবিক প্রয়োগ দেখতে পাবেন এবং এই ফর্মুলাগুলো সম্বন্ধে আরো ভালো আইডিয়া করতে পারবেন এবং কিভাবে স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমরা করতে হয়, স্টেবিলিটি চেক করতে হয়, ডিটারমিনেসি ইনডিটারমিনেসি চেক করতে হয়, স্ট্রাকচার স্টেবল থাকবে কিনা সেটা আমরা কিভাবে চেক করতে হয়, সেগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমিক ভাবে ভিডিওতে শেয়ার করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।